হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম আর সবাইকে ধন্যবাদ আমার ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আজকে হচ্ছে আমি আপনাদেরকে পড়াবো সন্ধির আরেকটা টপিকস, সেটা হচ্ছে স্বরসন্ধি। ঠিক আছে, গত ক্লাসে আমি বিসর্গ সন্ধিটা পড়াইছি এবং পরের ক্লাসে ব্যঞ্জন সন্ধিটা পড়াই দিব, কারণ সবগুলো একসাথে পড়ানো সম্ভব না স্যার। আর স্বরসন্ধি একটু ভালো করে খেয়াল করবেন, এটা একটু জটিল আর কি, তবে পড়লে জটিল না। ঠিক আছে, কোনো কিছু আসলে কঠিন না। এবার দেখেন, এখানে হচ্ছে 7টা সূত্র আছে। আমি এই 7টা, অনেকগুলো সূত্র আছে, তাতে আমি 7টা সূত্র লিখবো। এই 7টা সূত্র লিখলে আপনারা খুব ইজিলি আনসার করতে পারবেন। এবার দেখেন, সূত্র নাম্বার 1, এটা হচ্ছে নাম্বার 1 সূত্র। সারা কখন সারা হবে? যখন দুইটা ওয়ার্ডকে ভাঙলে শেষে অ অথবা আ পাওয়া যাবে এবং শেষের ওয়ার্ডটার প্রথমে অ এবং আ থাকবে, তখন এই দুইটা মিলে কি হবে? আ হবে। যেমন এখানে আমি বলি, এখানে হচ্ছে একটা ওয়ার্ডকে ভেঙে দুটো ওয়ার্ড লিখতে হবে। ঠিক আছে, তাহলে এই ভাগে একে থাকতে হবে, এই ভাগে একে থাকতে হবে, অ অথবা আ, আর এই ভাগে অ অথবা আ। ঠিক আছে, মানে এদিকে লাস্টে এদিকে ফার্স্টে, মানে একটা ওয়ার্ডকে ভেঙে দুটো ওয়ার্ড লিখতে হবে। দুইটা ওয়ার্ডের প্রথম শেষের ধ্বনি এবং এটার হচ্ছে প্রথম ধ্বনি দুইটা ধ্বনি থাকতে হবে। এবার আসেন আমি কয়েকটা উদাহরণ লিখি, তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। যেমন কারা যোগ কারাগার। কারাগারকে আমরা বাংলা কি পাই? কারা যোগ আগার। এটা বোঝা গেছে? এখন দেখেন, খাড়া, এখানে একটা আ পাইলাম না। এরপর এদিকে কি আছে? একটা আ আছে। তাহলে দুইটা স্বরধ্বনি পেয়ে গেছি। স্বরধ্বনি পড়েছিলাম, মনে আছে? তাহলে এটা শেষে একটা আছে, এটা শেষে, এটার প্রথমে একটা আ আছে। তাহলে এখানে একটা আ, এখানে একটা। তাহলে সূত্র মানছেন? সূত্রে হচ্ছে আমি বলছি অ অথবা আ থাকতে হবে প্রথমটাতে, দ্বিতীয়টাতেও অ এবং আ থাকতে হবে। তাহলে এখানে দুইটা আ আছে, এখানে আ আছে, এখানে আ আছে। তাহলে এই দুইটা মিলে একটা আ হবে। কি হবে? একটা আ। এরপর দেখেন, হিমালয়। হিমালয়, দেখে বাংলা আমি কি পাই? হিম যোগ আলয়। কি পাইলাম স্যার? হিম যোগ আলয়। তাহলে এখানে দেখেন, হিমের মধ্যে আপনার এখানে কোনো হচ্ছে ধ্বনি নাই। কোনো ধ্বনি নাই মানে এখানে একটা হচ্ছে অ আছে, তারপর এদিকে কি আছে? আ আছে। এবার সূত্র খেয়াল করেন, আমি কি বলছিলাম? অ আ প্লাস অ আ থাকতে হবে। তাহলে অ পাইলাম এখানে এবং আ পাইলাম, তাহলে এরা দুজন মিলে কি হবে? আ। তাহলে আ হলে কি হয়? হিমালয়। বুঝা গেছে? স্বরসন্ধি বুঝা গেছে? আর লিখতে হবে, আচ্ছা আরেকটা লিখি, জমালয়। জমা জমালয়। তাহলে এটা কি হয়? জম যোগ আলয়, মানে জমের গড়। আলয় মানে হচ্ছে গড়। জমের গড়কে কি বলা হয়? জমালয়। ঠিক আছে, তাহলে এখানে কি পাইলাম? অ প্লাস আ। আপনাকে হচ্ছে এভাবে অ আ আ এগুলো হচ্ছে নির্ণয় করতে বলবে না, আপনাকে জাস্ট এটা দিবে জমালয়, বলবে যে নিচের কোনটি, মানে এটাকে বাংলায় নিচের কোনটি পাওয়া যায়, তখন আপনি হচ্ছে এগুলো বলবেন। ঠিক আছে, ওই বাংলা বলছিলাম না, জম যোগ আলয়, হিম যোগ আলয়, অথবা এভাবে দিতে পারে হিম যোগ আলয়। এটা হচ্ছে কোন ধ্বনি, তখন সরি কোন সন্ধি, কোন সন্ধি, তখন এটা আপনি কি বলবেন? স্বর সন্ধি। এরপর আসেন হচ্ছে সূত্র নাম্বার 2 তে। সূত্র নাম্বার 2 তে আমরা কি পাই দেখেন, এগুলো একটু ভালো করে খেয়াল করবেন। সূত্র নাম্বার 2, ইকার। কখন ইকার পাবো? যখন রস্যি প্লাস দীর্ঘ ই, অথবা রস্যি অথবা দীর্ঘ ই, মানে প্রথম শব্দে রস্যি অথবা দীর্ঘ ই থাকবে, দ্বিতীয় শব্দের শুরুতে রস্যি অথবা দীর্ঘ থাকবে। এই প্রথমটা হচ্ছে প্রথম শব্দের শেষে এবং এটা হচ্ছে প্রথম শব্দের শুরুতে থাকবে। এবার তাহলে আমি এখানে হচ্ছে উদাহরণগুলো লিখি, তখন আপনারা হচ্ছে বুঝতে পারবেন। ও এখানে হচ্ছে আবার একটা কথা মনে রাখবেন, এখানে হচ্ছে অর্থের ভিত্তিতে ইস, ইচ্ছা এবং ঈশ্বর এগুলা হয়, প্রায় সময় হয়, এই জন্য আমি এগুলো লিখলাম। ঠিক আছে, এবার দেখেন, আমরা যখন এটাকে ভাঙবো,
কিভাবে ভাঙবো? আচ্ছা, একটা উদাহরণ লিখি, শ্রীশ। তাহলে এখানে আমি কি পাইলাম? এটাকে ভাঙি, বাংলা কি পাই? শ্রী যোগ কি হবে? ইস। এখন এখান থেকে আমি কি পাইলাম? আমি শ্রী যোগ ইস, এটা হচ্ছে দীর্ঘই হবে, শ্রী যোগ ইস। তাহলে এখানে একটা হচ্ছে দীর্ঘ ইকার পাইলাম না, দীর্ঘই। তারপর এখানে কি পাইলাম? দীর্ঘই। তাহলে দুটো দীর্ঘই মিলে একটা কি হবে? দীর্ঘই। ঠিক আছে। এরপর আসেন অধীশ্বর। আমরা এখানে আরেকটা লিখি, অধীশ্বর। কি লিখলাম স্যার? অধীশ্বর। অধি যোগ ঈশ্বর। আমি বলছিলাম শব্দের শেষে ইস, ইকা, ঈশ্বর এগুলো প্রায় সময় আসবে। কখন আসবে? যখন আমরা স্বরসন্ধি ভাঙবো। একটা আপনাকে বললো অধীশ্বর, এটাকে বাংলা কি পাবেন? তখন আপনি বলবেন অধি প্লাস ঈশ্বর, অথবা অধি প্লাস ঈশ্বর, এই দুইটা যোগ করলে কি হয়? অধীশ্বর। এগুলো প্রশ্নে আসবে স্যার, প্রশ্নে আসবে, সেজন্য আমি পড়াচ্ছি, নাহলে আমি পড়াতাম না। ঠিক আছে। তাহলে উদাহরণগুলো তো বুঝতে পারছেন। এবার আসেন সূত্র নম্বর 3। 3 নম্বর সূত্র কি আছে এটা ভালো করে দেখেন। 3 নম্বর সূত্র আছে হচ্ছে একার। কি আছে? একার। এ কার, অথবা এবার লিখতে পারেন, এটা একার না? একার। একার কখন পাবো? যখন অ, আ প্লাস রস্যি দীর্ঘি এগুলা থাকবে, যখন শব্দের শেষে এটা এবং শব্দের শুরুতে এটা থাকবে, তখন আমরা যেটা এই দুটা মিলে কি হবে? একটা এইকার হবে। তাহলে আমি উদাহরণ লিখি, দেখেন, শুভেচ্ছা। কি লিখলাম? শুভেচ্ছা। তাহলে এটাকে বাংলা আমরা কি পাই? শুভ যোগ কি পাই? ইচ্ছা, এরকম পাই না? এবার দেখেন শুভ, এখানে একটা অ আছে না? এরপর এখানে একটা কি আছে? রশ্মি। তাহলে দেখেন অ আর এটা হচ্ছে রশ্মি, শব্দের শেষে অ আছে এবং শব্দের শুরুতে কি আছে? ই আছে। তাহলে অ এবং ই এরা দুজন মিলে কি হবে? অ এবং অ, সরি, অ এবং ই এরা দুজন মিলে এই কার হয়েছে। দেখেন শুভ যোগ ইচ্ছা, তাহলে কি হয়েছে? শুভেচ্ছা। ভালোভাবে খেয়াল করবেন, যখন অ, আ প্লাস রশ্মি দীর্ঘি থাকবে, তখন কি হবে? এই কার হয়ে যাবে। এখন আমরা হচ্ছে এটাকে এইভাবে শুভ ইচ্ছা এরকম এরকম বলতে পারবো না, এটা হচ্ছে আমাদের উচ্চারণ করতে হবে কি? শুভেচ্ছা। তাহলে সূত্র নম্বর 3 গেল। এবার আসেন সূত্র নম্বর, আচ্ছা এটা লিখি, পূর্ণনেন্দু। পূর্ণনেন্দুর নাম তো শুনছেন সবাই না? পূর্ণনেন্দু দস্তিদার। পূর্ণনেন্দু, পূর্ণ প্লাস ইন্দু। তাহলে এটাকে আমরা কি পূর্ণ ইন্দু পড়ি? পড়ি না। তাহলে এখানে পূর্ণ, এখানে একটা অ পাইলাম, তারপর এখানে একটা ই পাইলাম। তাহলে অ আর ই দুইটা মিলে কি হবে? একার। তাহলে কি হবে? পূর্ণনেন্দু। আপনাকে এটা দিয়ে বললো এটাকে বাংলা কি পায়? আপনি বললেন পূর্ণ যোগ ইন্দু, তখন অতবালি বলবে পূর্ণ যোগ ইন্দু। এরা দুজনকে যোগ করলে কি হবে? তখন আপনাকে বলতে হবে পূর্ণনেন্দু, অপশনে থাকবে। এরপর আসা হচ্ছে সূত্র নম্বর 4। কত নম্বর? সূত্র নম্বর 4। সূত্র নম্বর 4 কি এখানে দেখেন, কোন শব্দের মাঝে জফলা, জ অথবা জফলা থাকলে তা বাদ দিয়ে তদস্থলে রস্বীকার দীর্ঘিকার করে দিতে হবে অর্থের ভিত্তিতে। এখন দেখেন, কোন শব্দের, কোন শব্দের মাঝে, কোন শব্দের মাঝে জ অথবা জফলা থাকলে তার পরিবর্তে, মানে তাকে বাদ দিয়ে রস্বীকার এবং দীর্ঘিকার বসাতে হবে। আমি উদাহরণ লিখি, উদাহরণ লিখলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমি লিখলাম পর্যায়। কি লিখলাম স্যার এখানে? পর্যায়। তাহলে দেখেন এখানে জ অথবা জফলা আছে? আছে। তখন এটাকে আমরা লিখবো পরি যোগ আয়। পরি করতে আসে, রয়টা হচ্ছে ওই টাইপের জন্য আসছে। তাহলে পরি, তারপর এখানে কি হয়? আই, পরি যোগ আই। ঠিক আছে। তাহলে জফলা থাকলে, জ অথবা জফলা থাকলে তার পরিবর্তে কি দিব আমরা?
রস্বীকার আর একটা দীর্ঘিকার। এখানে জফলার জন্য একটা কি দিলাম রস্বীকার, আর এর জন্য র্যাপের জন্য এখানে কি আসছে র, বসন্ন র, আর আই তো এটা আগে ছিল, ঠিক আছে। এবার এটা লিখি ব্যর্থ, কি লিখলাম ব্যর্থ, বি যোগ অর্থ, কি লিখলাম স্যার বি যোগ অর্থ। তাহলে আমি বলছিলাম জফলা থাকলে এর জন্য একটা কি দিব রস্বীকার দিব, জফলার জন্য কি দিব রস্বীকার, জফলার জন্য কি দিব স্যার রস্বীকার প্লাস অর্থ, তাহলে ব্যর্থ অর্থ, ঠিক আছে অর্থটা হচ্ছে এখানে লাস্টে ছিল সেজন্য এটা আসছে, ঠিক আছে। এরপরে আরেকটা লিখি নর্দম্বু, নর্দম্বু, এখানে দেখেন তো নর্দম্বু একটা জফলা আছে না, আছে, জফলার জন্য আমরা কি দিব একটা হচ্ছে কি দিব রস্বীকার দিব, তাহলে নদী যোগ অম্বু, ঠিক আছে, রস্বীকার অথবা দীর্ঘিকার যেটা দেন না কেন তাহলে আনসার হয়ে যাবে। তাহলে এগুলো বুঝতে পারছেন, শব্দের মাঝে জ অথবা জফলা থাকলে তার পরিবর্তে জফলার পরিবর্তে আমরা কি দিব রস্বীকার অথবা দীর্ঘিকার। আমার কথা বুঝতে পারছেন স্যার? না না বুঝলে প্রশ্ন করিয়েন, কমেন্ট করলেও আনসার দিয়ে দিব আমি। এরপরে 5 নম্বর সূত্র, কোন শব্দের মাঝে ব অথবা বফলা থাকলে সেগুলো তাহলে রস্যকার এবং দীর্ঘকার দিতে হবে। 5 নম্বর সূত্রতে বলতেছে কোন শব্দে ব অথবা বফলা থাকলে, বফলাটা ছিলেন না ওই নিচে যেটা থাকে আর কি, ব অথবা বফলা থাকলে এদেরকে তুলে দিতে হবে, এদেরকে তুলে রস্যকার এবং দীর্ঘকার বসাতে হবে। আমার কথা বোঝা যাচ্ছে? এরপর আমি আনসার লিখি, সরি উদাহরণ লিখলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে একদম। যেমন আমরা লিখতে পারি স্বল্প, কি লিখবো স্বল্প, এখানে দেখেন তো এখানে একটা ব ফলা আছে না, আমি বলছি ব অথবা ব ফলা থাকলে এগুলো তাহলে রস্যকার এবং দীর্ঘকার দিব, তাহলে এখানে বটা তুলে দিই, তাহলে কি হয় বয়ের পরিবর্তে কি দিব বলছে রস্যকার, তাহলে সু যোগ অল্প, বুঝা গেছে স্যার। এরপর আরেকটা লিখলাম বর্ধাগমন, কি লিখলাম বর্ধাগমন, এখানে একটা ব আছে না, এই বয়ের জন্য একটা কি দিব, এখানে আমি দীর্ঘকার দিলাম বধূ যোগ আগমন, বদ্ধ আগমন। এখন দেখেন আপনারা হচ্ছে বলতে পারেন স্যার এখানে রস্যকার দীর্ঘকার কখন বসাবো, যখন আমি বলি এটা হচ্ছে অর্থের ভিত্তিতে যেটা যেটার সাথে যায়, যেমন বধূ, গ্রামের বধূটা যখন আপনারা লিখবেন তখন এটা এখানে রস্যকার লিখেন নাকি দীর্ঘকার লিখেন, তাহলে অর্থ যেটাতে যেটা সুন্দর লাগে অর্থের ভিত্তিতে বসাতে হবে, ঠিক আছে। রস্যকার দীর্ঘকার বসানোর কোনো নিয়ম নাই, নিয়ম থাকলে আমি অবশ্যই বলে দিতাম। অথবা এরপর একটা লিখলাম পশাচর, কি লিখলাম পশাচার, এখন দেখেন তো এখানে রস্যকার হবে না দীর্ঘকার হবে, রস্যকার হবে, কেন স্যার পশু, পশু বারণে রস্যকার হয়, যোগ আচার, বুঝা গেছে। এরপরে নাম্বার 6, কোন শব্দের শেষে তয় রেপ থাকলে, কি বলছি কোন শব্দে যদি তয় রেপ থাকে, কি থাকে স্যার তয় রেপ তাকে, তার পরিবর্তে একদম শেষে গিয়ে শেষে একদম শেষে গিয়ে একটা ঋত বসাবো, কি বসাবো ঋত বসাবো। যেমন আমি লিখলাম বয়ার্ত, কি লিখলাম বয়ার্ত, এখানে তয়রেপ আছে না, বয়ার্তের মধ্যে তয়রেপ আছে না, তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখবো বলছি ঋত লিখবো বলছি, কি লিখবো বলছি ঋত লিখবো বলছি, তাহলে বয় যোগ কি হবে ঋত হবে, ঠিক আছে স্যার। আমার কথা কি বুঝতে পারছেন? এরপর মনে করেন শীতার্থ, কি লিখলাম শীতার্থ, তার এখানেও রেপ আছে তয় রেপ আছে, তাহলে এখানে কি লিখবো শীত যোগ ঋত, ঠিক আছে। এরপরে আসেন আরেকটা লিখি ক্ষুধার্ত, তাহলে এখানে কি হয় ক্ষুধা প্লাস ঋত, ঠিক আছে।
এরপরে আসেন স্যার, এখানে হচ্ছে কতগুলা সন্ধি, কোনো নিয়ম মানে না। এদিকে হচ্ছে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি বলা হয়। যে স্বরধ্বনি কোনো নিয়ম মানে না, আমি ৪ টা লিখছি। এগুলো আমার কাছে মোস্ট ইম্পোর্টেন্ট মনে হইছে। আপনাদের বইয়ে আরো অনেকগুলো পাবেন। ওখান থেকেও দেখে নিবেন। আমি ৪ টা ৫ টা লিখছি। এখানে হচ্ছে এগুলো দেখেন কোলটা, ফোড়া, রক্তষ্টি, গবাক্য ও মাতঞ্জ। এগুলা হচ্ছে আপনাদের পরীক্ষায় আসবে। এগুলো কোনো কথা ছাড়াই মনে রাখবেন। আপনাদের প্রশ্ন আসবে নিচের কোনটা নিচের কোনটা নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি নয়? অথবা নিচের কোনটি নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি? তখন আপনাদেরকে আনসার দিতে হবে। তাহলে আনসার দিতে হলে আমাদের কি করতে হবে? মুখস্থ রাখতে হবে। কোলটা, পোড়া, রক্তষ্টি, গবাক্য, মাতঞ্জ। আ বুঝতে পারছেন স্যার? আশা করি সবাই বুঝতে পারছেন। আ এতক্ষণ পর্যন্ত আমার সাথে যুক্ত থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আ আগামী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ।